তাহলে এবার শুরু করছি। তো ভার্ব যে আমি বললাম, ভার্বের কাজ কি? করা, হওয়া, থাকা। আমাদের কাছে কিন্তু মেনলি যেটা মনে হয় যে আমরা ভার্ব মানে শুধুমাত্র কি কোনো কিছু করা, কাজ করাকে কিন্তু আমরা মনে করি শুধুমাত্র, কিন্তু এইখানে কিন্তু ভার্ব জিনিসটা কিন্তু শেষ হচ্ছে না। ভার্বের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে করা, একটা হচ্ছে কি হওয়া, একটা হচ্ছে কি থাকা। দেখো তোমাদের সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, ইংরেজি যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব। এইবার আমরা কিন্তু এক এক করে কিন্তু এই তিনটা জিনিসটা একটু বুঝে নিই। যেমন দেখো, করা সেন্সে কি হয়? আই মনে কর লিখলাম কি প্লে ক্রিকেট। আমি কি করছি বা কি করছি বলা যাবে না, তাহলে এটাকে আমরা করে দিই আই অ্যাম লিখে দিই। হ্যাঁ, তো জিনিসটা বোঝাতে সুবিধা হবে। আই অ্যাম প্লেইং ক্রিকেট। তাহলে আমি এখানে কি করছি? ক্রিকেট কিন্তু খেলছি। এখানে কিন্তু খেলা একটা কাজ, তাই না? এই সেন্সে কিন্তু হচ্ছে। করা সেন্সে কি আমাদের কিন্তু ভার্বটা আসলো এই একটা সেন্সে। আবার মনে করো হওয়া, হওয়া জিনিসটা কি বলতো? লিখলাম আই অ্যাম এ, কি লিখলাম? মনে করো লিখলাম স্টুডেন্ট। কি লিখলাম? আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এই বাক্যর মধ্যে দেখো তো কোনো একটা শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে কি না? কাজ করা কি বোঝাচ্ছে? না। তাহলে এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই বাক্যের মধ্যে আমাদের ভার্বকে অ্যাম। তাহলে ভার্ব যদি মনে করো শুধুমাত্র কাজ করাই বোঝাতো, তাহলে এই বাক্যেও অ্যাম দিয়ে কাজ করা বোঝাতো, কিন্তু এখানে অ্যাম দিয়ে কোনো কিছু কাজ করা বুঝিয়েছে না। তাহলে এইখানে করা সেন্স কিন্তু হচ্ছে না। তাহলে কি হয়? হওয়া না হলে থাকা। তাহলে এইখানে কি হওয়া। হওয়া বলতে এই যে আমি, মানে হওয়া বলতে একটা স্টেট বোঝায়। মনে করো এই যে আমি একজন যে স্টুডেন্ট, আমার একটা অবস্থার নাম এটা, তাই কিনা? একটা স্টেটের নাম। সেই জন্য কিন্তু অ্যাম দিয়ে এখানে কোনো কাজ করা না, এখানে হচ্ছে হওয়া বোঝাচ্ছে। মনে করো এটার বাংলা মানে, মনে করো আই অ্যাম যে ছিল আমাদের আগে, এর বাংলা মানে কি? আমি একজন ছাত্র বা ছাত্রী মনে করো তোমরা বললে। এইবার এখানে কিন্তু বাংলা মানেটা যে করলাম আমি একজন ছাত্র। এবার দেখো থাকা। থাকা বলতে কোনো কিছু মনে করো আমার কাছে প্রেজেন্ট আছে, ঠিক আছে, এখন আছে বা অতীতে ছিল, এরকম সেন্স বোঝাবে। যেমন মনে করো আমি বললাম আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আমার একটি কি আছে? কলম আছে। তাহলে এখানে আছে এটাই কিন্তু থাকা সেন্সে কিন্তু ব্যবহার হচ্ছে, ঠিক আছে। যে এখানে মনে করো যে পেনটা, এটা কিন্তু আমার কাছে, কাছে মানেই নিজের মনে করো থাকা সেন্সটা বোঝাচ্ছে, তাই কি না? তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি কি আছে? কলম আছে। এবার সাপোজ লিখলাম কি আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। প্রথমে ভাগ করেছি কি আমরা? ফাইনাইট আর হচ্ছে কি নন ফাইনাইট। এবার এখানে কয় ভাগে ভাগ করেছি ফাইনাইটকে আমরা? একটা হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তাই তো? এটাকে ভাগ করেছি আগে। আবার দেখো তোমাদের নন ফাইনাইটের ক্ষেত্রে কি ভাগ করেছি আমি? 3 ভাগে ভাগ করেছি না? কি কি আছে? ইনফিনিটিভ, পার্টিসিপল আর হচ্ছে জেরান্ড, তাই তো? তোমরা প্রথমে ফলো করো হচ্ছে আগে তোমরা এই মেন ভার্ব, হেল্পিং ভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এগুলোকে বাদ দাও। প্রথমে বুঝতে হবে কি বলো তো আমাদের? ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর মধ্যে পার্থক্য কি? এমন একটা ভার্ব যার রূপের কোনো পরিবর্তন হয় না। বাক্যের সাবজেক্টের নাম্বার কি থাকে থাকুক কোনো ব্যাপার না, পার্সন কি থাকুক কোনো ব্যাপার না, টেন্স কি থাকুক কোনো ব্যাপার না, ঠিক আছে। এগুলোকে মনে করো বা এগুলোর প্রভাব যেই ভার্বের ওপর পড়ে না, তাকে আমরা বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। কোনো পরিবর্তন হবে না।
আর তোমরা দেখো বাঁ দিকে আসে হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে যেই ভার্বের রূপের পরিবর্তন হবে, বাক্যের সাবজেক্টের যে পার্সন কিংবা মনে করো সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে, কিংবা বাক্যের যে টেন্স, এগুলোর ওপর ভিত্তি করে মনে করো যেই ভার্বের রূপের পরিবর্তন হবে তাকে কিন্তু আমরা বলি হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে আরেকটু সহজ ভাষায় বললে আমি এরকমটা বলতে পারি যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যেগুলোর রূপের পরিবর্তন হয়, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যার রূপের পরিবর্তন হয় না। আর মনে রাখবা ভার্বের যে ফর্মগুলো বা রূপগুলো এগুলো কিন্তু পরিবর্তন হয় হচ্ছে কি সাবজেক্টের যে পার্সন, তারপরে হচ্ছে সাবজেক্টের কি নাম্বার, সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয় না, এগুলোর উপর কিন্তু ভিত্তি করে কিসের পরিবর্তন হয়, ভার্বের কিন্তু পরিবর্তন হয়। তার সঙ্গে সঙ্গে কি টেন্সের ওপর ভিত্তি করে যেই ভার্বেরগুলো পরিবর্তন হয়, পরিবর্তন হলে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর পরিবর্তন না হলে নন ফাইনাইট ভার্ব।